নমস্কার বন্ধুরা, আজ আমরা এসেছি বিহারের একটি পবিত্র ও ঐতিহাসিক শহর গয়া ভ্রমণে। এই শহরের নামকরণ হয়েছে গয়াসুর নামে এক দৈত্যর নাম থেকে, যিনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়ে এই জায়গাটাকে পবিত্র ভূমি হিসাবে প্রতিষ্ঠা করেন। আমাদের ভ্রমণ শুরু হয়েছিল বিষ্ণুপদ মন্দির থেকে, যা ভগবান বিষ্ণুর পদচিহ্নের উপর তৈরি। এই ঐতিহ্যবাহী মন্দির ফাল্গু নদীর তীরে অবস্থিত এবং এই স্থাপত্য ছিল সত্যি চোখে পড়ার মতো। এরপর আমরা দেখেছি ফাল্গু নদী, যা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করার একটি গুরুত্বপূর্ণ স্থান। এর শান্ত পরিবেশ আধ্যাত্মিক অনুভূতি এনে দেয়। তারপর আমরা গিয়েছিলাম সীতাকুণ্ডে, যেখানে দেবী সীতা ফাল্গু নদীর বালি ব্যবহার করে রাজা দশরথের এবং তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডে দান করেছিলেন। রামায়ণের সঙ্গে জড়িত একটি পবিত্র স্থান এই সীতাকুণ্ড। এরপর আমরা পৌঁছে গেছিলাম মঙ্গলাগৌরীর মন্দিরে, যা দেবী শক্তিকে উৎসর্গ করা হয়েছে। এটি 51টি শক্তিপীঠের মধ্যে একটি এবং এখানে দেবীকে পুষ্টির প্রতীক স্তন চিহ্নের রূপে পুজো করা হয়। এই মন্দিরে আধ্যাত্মিকতা এবং শান্ত পরিবেশ আমাদের মন ছুঁয়ে যায়। পরের অংশে আমরা গিয়েছিলাম বোধগয়ায়, যেখানে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন। আমরা প্রথমে দর্শন করি সুন্দর জাপানি মন্দির আর থাইল্যান্ডের থাই মন্দির, আর দেখি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, স্লিপিং বুদ্ধা, এবং সর্বশেষে দেখি মহাবোধি মন্দির, মানে মহাবোধি টেম্পল, যা আমরা দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম। কি অপূর্ব স্থাপত্য এগুলো! এই পুরো ভ্রমণ আমাদের জন্য ছিল একদিন এক অনন্য অভিজ্ঞতা। তো চলুন আমাদের এই গয়া ও বোধগয়ার ভ্রমণের প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। লেটস এক্সপ্লোর টুগেদার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আওয়ার চ্যানেল দিলসে ব্লগিং। গয়া এবং বোধগয়া পৌঁছানোর অনেক সহজ উপায় রয়েছে। কলকাতা থেকে আপনি রেলপথে, সড়ক পথে এবং বিমানের মাধ্যমে এখানে আসতে পারেন। রেলপথ, আপনি হাওড়া বা শিয়ালদা থেকে সরাসরি গয়া যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। গয়া রেল স্টেশন থেকে বোধগয়া মাত্র 15 কিলোমিটার দূরে। স্ক্রিনে গয়া যাওয়ার ট্রেনের তালিকা দেওয়া রয়েছে, প্লিজ দেখে নেবেন। সড়ক পথে আমরা টাটা নেক্সন গাড়িতে গয়া পৌঁছেছি। কলকাতা থেকে গয়া যাওয়ার জন্য NH-19 বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে যাওয়া সবচেয়ে ভালো। সড়কপথে বিস্তারিত তথ্যের জন্য আমাদের আগের ভিডিও দেখুন। বিমানপথে কলকাতা থেকে সবচেয়ে কাছের বিমানবন্দর হলো গয়া আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে সরাসরি ফ্লাইট উপলব্ধ আছে, আর বিমানবন্দর থেকে বোধগয়া মাত্র 5 কিলোমিটার দূরে। সো যেখানে মাধ্যমে আসুন, গয়া ও বোধগয়ার ভ্রমণ আপনাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। আশা করি আমাদের এই তথ্য আপনাদের কাজে লাগবে। চলুন আমাদের ভ্রমণের গল্প শুরু করা যাক। মোটামুটি আমরা গেট দিয়ে বেরোলাম। এবার এখান থেকে মানে বোধগয়া থেকে গয়া যে আছে সে মোটামুটি 12 কিলোমিটার দূর আছে। সেখানে যাচ্ছি। ঠান্ডাটা ভালোই লাগছে, মোটামুটি 13 ডিগ্রি টেম্পারেচার আছে। এখন সকাল 7টা বাজে, 26শে ডিসেম্বর। আর জাস্ট বাইরে জায়গাটা জাস্ট দেখো। যেহেতু আমরা বোধগয়া আর গয়া একদিনে দেখার প্ল্যান করেছিলাম, তো সকাল সকাল বোধগয়া থেকে গয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম টোটো ভাড়া করে। তো টোটো ভাড়া নিয়েছিল 200 টাকা, আর আমরা প্রথম স্টপ দিয়েছিলাম বিষ্ণুপদ মন্দির আর ফাল্গু নদীর তীর। তো বন্ধুরা, চলে এসেছি আমরা বিষ্ণুপদ মন্দির আর ফাল্গু নদীর তীরে, যেটা মাত্র 8 ঘন্টার মতন লাগলো বোধগয়া থেকে আসতে। আর আমরা জেনে নিলাম এখানে পিণ্ডদান করতে কি কি লাগে আর কোথায় কোথায় पिंडदान करते हैं। मुख्य मुख्य स्थान पर 3 जगह काम पूजा करिए। फाल्गु नदी में, विष्णु मंदिर में, अखोबट में। सीताकुंड में जाएंगे, सीताकुंड में दर्शन करने के लिए चले जाइए। हाँ, जो मुख्य मुख्य स्थान যেখানে पिंडी दान হয়, प्रथम কাজ ফাল্গু নদীতে, তারপরে বিষ্ণু মন্দির, তারপর অখোবট। ওকে। হ্যাঁ, কে এসেছে? রামচন্দ্র সীতা মাতা তো ওখানে করেছিল না? নেই, ওখানে হাত বেরিয়ে গেল। বললো বউ তুমি আমার পিণ্ড দাও। বলো আমার অধিকার নেই, ছেলে অধিকার। বলো কার হাত থেকে মূর্তি কেউ জানে নেই। বলো আমার জিনিস নেই। বলো তুমি যে খেলা করতো সেটা থেকে পিণ্ড করো। সেটা আমার বালুর পিণ্ড দিয়ে দিল। দারুণ লাগছে, কিন্তু দারুণ ব্যাকড্রপে যে সূর্যটা উঠেছে আর এই যে ফাল্গু নদীটা, দারুণ লাগছে কিন্তু। সামনে সীতাকুণ্ড আছে। আর ওটা সীতাকুণ্ডটা? ও সীতাকুণ্ড।
মৃত্যু সব কিছুর একটা স্থান আছে, আর সব কিছুরই কিন্তু অন্ত আছে। আর এই সেই মুক্তি যে জায়গাটা, সেই জায়গার ব্যাপারটা কিন্তু এখানে এইসব জায়গাগুলোতে আছে। এই গয়াতে এসে আমার সেটাই মনে হচ্ছে যে এখানে কিন্তু বিশাল মানে ব্যাপার স্যাপার জন্য কত কত পুরনো একটা শহর, কত পুরনো একটা জায়গা, এত ওল্ড, মানে রামের যুগ থেকে এখানে এত কিছু বলা আছে। হ্যাঁ, সেই সম্বন্ধে সেখানে উল্লেখ করা আছে। সেই জন্য বলছি যে সত্যি এটা কিন্তু একটা অদ্ভুত জায়গা, আর অনেক পুরনো শহর কিন্তু। জাস্ট দেখো গলিগুলো, অদ্ভুত। বলি এই ফাল্গুন নদীর তীরে শুধু দেখতে পাচ্ছি সবাই কিন্তু পিণ্ডদানই করছে সকাল সকাল। তো এই সব দেখতে দেখতে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। कितने का है ये? 25 रुपये का 25 दो रुपए। লঙ্কার আচার দিয়ে আর মটর পনিরের সবজি আছে, আর आटा सूजी मैदा का मूंग कचौड़ी है। আটা সুজি। मैदा का मूंग कचौड़ी। ও रुक जाइए, इसमें नहीं खाएगा गिर जाएगा। अब কেমন খেতে কেমন? দারুণ। ও গরম গরম কচুরি, পনির দিয়ে তরকারি, পনির আর সোয়াবিনের তরকারি, আর তার সাথে ধনেপাতা চাটনি প্লাস হচ্ছে লঙ্কার আচার। জমে গেল পুরো সকালটা। আসবে তাদের কিন্তু এটা বলার ব্যাপার যে গাড়ি এখানে পার্কিং করার জায়গা আছে, নর্মাল গাড়ি পার্ক করা যায়। আমি গাড়ি আনিনি, গাড়িটা আমি হোটেলে রেখে এসেছি। সেটা আমি বুঝতে পারিনি। বেসিক্যালি এখানে পার্ক করা যেত, গাড়ি আরামসে গাড়ি পার্ক করা যেত, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর সেখান থেকে তোমরা চলে যেতে পারতে হচ্ছে বিষ্ণুপদ মন্দির, যেটা হচ্ছে শ্রী বিষ্ণুপদ মন্দির। এই মন্দিরটির প্রকৃত নির্মাণকাল সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, তবে এটি বিশ্বাস যে ভগবান রাম এবং সীতাদেবী এসেছিলেন এই মন্দিরে। বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাই সেটি 1787 সালে মহারাষ্ট্রের রানী অহল্যাবাই হোলকার পুনর্নির্মাণ করেন। এই মন্দিরটি তৈরি হয়েছিল কালো পাথর দিয়ে, যা মুঙ্গের থেকে আনা হয়েছিল। রাজস্থানের কারুকার্য দিয়ে এই মন্দিরটি অলঙ্কৃত, আর যার মধ্যে রয়েছে অপূর্ব খোদাই ও রাজকীয় স্তম্ভ। মন্দিরের প্রধান আকর্ষণ হলো ভগবান বিষ্ণুর 40 সেন্টিমিটার লম্বা পদচিহ্ন, যা শক্ত পাথরের উপর খোদাই করা আছে। এটি রূপালী আবরণে ঘেরা। কথিত আছে যে ভগবান বিষ্ণু এই পদচিহ্ন রেখে গয়াসুরকে দমন করেছিলেন। গয়াসুরকে পৃথিবীতে ব্যবহারে পাঠানোর সময় এই পদচিহ্ন মাটিতে থেকে যায়। এই পদচিহ্নে শঙ্খ, চক্র, গদার মতো ভগবান বিষ্ণুর অস্ত্রের চিহ্ন দেখা যায়। মন্দিরটি ফাল্গু নদীর তীরে অবস্থিত, যেখানে ভক্তরা নদীতে স্নান করেন এবং তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ড দান করেন। মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত অক্ষয় বটবৃক্ষর কাছে চূড়ান্ত ক্রিয়া সম্পন্ন হয়। এই মন্দিরের শীর্ষে রয়েছে সোনার পতাকা এবং বেশ কিছু কলস, যা সূর্যের আলোয় সর্বঝলমল করে। প্রতিদিন সকাল 4:30 থেকে রাত 7:30 পর্যন্ত মন্দির দর্শনের জন্য খোলা থাকে এবং মন্দিরটি সারাটা বছর সব ভক্তদের জন্যই খোলা থাকে। গয়াতে একটা জিনিস অদ্ভুত লাগলো যে বিশ্বর সব হিন্দুরা কিন্তু এখানে আসে। এখানে এসে কিন্তু তাদের মানে যে অ্যানসেস্টার্স আছে, তাদের যে মা বাবা আছে, তাদের পিণ্ডে দান পান করে, তাই না? তো দান পান করে তো তো ডিফারেন্ট লোকেদের ডিফারেন্ট ভাষা আছে। তো এখানে সব পুরোহিতরা দেখলাম সব ভাষাই মোটামুটি বলতে পারে। সে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেগু হোক, বা তামিলনাড়ু থেকে তামিল হোক, বা কন্নড় থেকে কান্নাড়া, বা ওয়েস্ট বেঙ্গলের বাঙালি, তারা ফ্লুয়েন্ট ইন অলমোস্ট অল দ্য ল্যাঙ্গুয়েজ। এবারে বেরিয়ে মন্দির থেকে বেরোলাম। এবার যাবো হচ্ছে মঙ্গল গৌরীর মন্দির। এখানে 3টে ভালো ভালো পীঠস্থান আছে হিন্দুদের, সেটা হচ্ছে মঙ্গল গৌরী মন্দির, বিষ্ণুপদ মন্দির, আর হচ্ছে সীতাকুণ্ড। সেখানে সীতাকুণ্ডে নিয়ে যাবো আর বিষ্ণুপদ মন্দির যাব, আর হচ্ছে বিষ্ণুপদ মন্দির থেকে ঘুরে আসলাম, সরি। আর হচ্ছে এখন মঙ্গল গৌরী মন্দিরে যাবো।
তার আগে ব্রেকফাস্ট করতে হবে, মা বাবাদের ব্রেকফাস্ট করাও, তারপরে ব্রেকফাস্ট করে চালাবো। 10 টাকা 20 টাকা? আমাকে 20 টাকার চা দাও। 20 টাকার চা দাও। এই দোকান থেকে খেলাম মিষ্টি, মোষের দুধের মিষ্টি, দারুণ লাগলো খেতে কিন্তু, হেভি টেস্ট, এটা অদ্ভুত ধরনের টেস্ট। আমাদের ওখানে তো গরুর দুধের হয়, এখানে মোষের দুধের রসগোল্লাটা ভালো খেতে, ভালো। 12 টাকা করে পিস দিল। গয়াতে চলে এসেছি মংলা গৌরী মন্দিরের সামনে, 7টা সিঁড়ি উঠতে হবে। গয়ার মা মঙ্গলাগৌরী মন্দির অত্যন্ত প্রাচীন এবং 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। এখানে মা মঙ্গলাগৌরী দেবীকে স্তন প্রতীক রূপে পুজো করা হয়, যা পুষ্টি ও মাতৃত্বের প্রতীক। কথিত আছে যে যেখানে মায়ের স্তন পড়েছিল সেখানেই মন্দির স্থাপন করা হয়। এই মন্দিরটি হিন্দুদের জন্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ তীর্থস্থান। বিশেষ করে নারীরা এখানে বিবাহিক সুখ ও সন্তানের আশীর্বাদ কামনায় পুজো দিতে আসেন। মঙ্গলাগৌরী মন্দির থেকে বেরিয়ে এবার সীতাকুণ্ডের দিকে যাচ্ছি। সীতাকুণ্ড যেতে গেলে তোমাকে ফগলু নদী পার হতেই হবে। সীতাকুণ্ড এই স্থানটি শুধুমাত্র একটি কুণ্ড নয়, এটি ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং ভক্তির এক অসামান্য সম্মিশ্রণ। কথিত আছে ভগবান রাম ও দেবী সীতা মহারাজ দশরথের পিণ্ডদানের জন্য এখানে এসেছিলেন। আর এখানে তখন ঘন জঙ্গল ছিল। পিণ্ডদানের জন্য প্রয়োজনীয় সামগ্রী আনতে ভগবান রাম ফাল্গু নদীর পাড়ে যান। সেই সময় সীতা দেবী কুণ্ড জলে স্নান করেন, প্রার্থনা করেন এবং জল দিয়ে বালি মিশিয়ে 3টে পিণ্ড তৈরি করেন ভগবান শিব ও দেবী পার্বতীর আরাধনার জন্য। তবে সময় দ্রুত ফুরিয়ে আসছিল, সূর্য অস্ত প্রায় হতেই চলেছিল। মহারাজ দশরথ স্বর্গ থেকে উদ্বিগ্ন হয়ে সীতা দেবীকে জানান, সময় নষ্ট করো না মা, আমার পিণ্ডদান করো। কিন্তু সীতা দেবী প্রশ্ন করেন, স্বামী ছাড়া কিভাবে পিণ্ডদান করবো বাবা? মহারাজ দশরথ তখন বলেন, আজ থেকে নারীরাও পুরুষের মতো পিণ্ডদান করতে পারবেন। পরে ভগবান রাম ফিরে এসে এই ঘটনা শুনে সীতা দেবীকে সাক্ষী আনতে বলেন। সীতা দেবী তখন ফাল্গু নদী, তুলসী গাছ, গরু, বট গাছ এবং উপস্থিত থাকা এক ব্রাহ্মণকে সাক্ষী রাখেন। কিন্তু বট গাছ ছাড়া সবাই মিথ্যা কথা বলে। এতে সীতা দেবী ক্রুদ্ধ হয়ে ফাল্গু নদীকে অভিশাপ দেন যে তিনি ভূগর্ভে প্রভাবিত হবেন। তুলসী গাছকে অভিশাপ দেন দ্রুত শুকিয়ে যাবে, আর গরুকে পিছন থেকে পূজিত হওয়ার, আর গয়ার ব্রাহ্মণদের কখনো তুষ্ট না হওয়ার। তবে বটগাছ সত্য বলার জন্য আশীর্বাদ লাভ করে এবং আজও পূজিত হয়। এরপর সীতাদেবী বালির তৈরি পিণ্ড অর্পণ করেন, আর মাটি থেকে 2টো হাত উঠে এসে সেই পিণ্ড গ্রহণ করে। এইভাবে সীতাকুণ্ডের মাহাত্ম্য স্থাপিত হয়। এই পবিত্র স্থানে ভক্তরা আসেন এবং কুণ্ডের জলে স্নান করেন। এখানে বালি দিয়ে তাদের পূর্বপুরুষদের পিণ্ড দান করেন। স্নান ও পিণ্ডদানের এই রীতি আজও প্রচলিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। তাই বন্ধুরা, গয়া এলে অবশ্যই ভগবান বিষ্ণুর পবিত্র পদচিহ্নে পূজিত বিষ্ণুপদ মন্দির, রহস্যময় ফাল্গু নদীর তীর, দেবী শক্তির উপাসনার কেন্দ্র মা মঙ্গলা গৌরী মন্দির এবং ঐতিহাসিক পৌরাণিক গুরুত্বপূর্ণ সীতাকুণ্ড, এই 4টি স্থান একেবারেই মিস করবেন না। প্রতিটি জায়গা এক একটি ভক্তি এবং ঐশ্বর্যের আখ্যান দিয়ে দাঁড়িয়ে আছে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের গয়া ভ্রমণের শেষ। এবার আমরা রওনা দেব বৌদ্ধগয়ার পথে। আর বৌদ্ধগয়ার ভ্রমণ শুরু করব প্রথমেই বিশাল আকার স্লিপিং বুদ্ধা দর্শন দিয়ে। তো আমাদের পরবর্তী ভিডিওতে বৌদ্ধগয়ার এই বিশেষ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আর নিশ্চয়ই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। শুরু করছি বৌদ্ধগয়া। বন্ধুরা, বৌদ্ধগয়ার এক বিশেষ আকর্ষণ হলো ভারতের সবচেয়ে বড় ডিক্লাইনিং বুদ্ধ মূর্তি, যা 100 ফিট লম্বা এবং 30 ফিট উঁচু। এই মূর্তি মহাপরিনির্বাণ মুদ্রাতে আছে, যা বুদ্ধিজমে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মুদ্রার মাধ্যমে ভগবান বুদ্ধ তার শিষ্যদেরকে অন্তিম উপদেশ দিয়েছিলেন। 2019 সালে শুরু হয় এই মূর্তি তৈরির কাজ, যা ফাইবার গ্লাস দিয়ে কলকাতা শিল্পীদের দ্বারা তৈরি। 2023-এর 2 ডিসেম্বর এই বিশাল মূর্তি ইনঅগারেট করা হয়, যা এক প্রস্তুত প্রতীক ভগবান বুদ্ধর এনলাইটমেন্টের। তারপর আমরা গিয়েছিলাম মেটা বুদ্ধরাম মন্দির, যেটি একটি থাই টেম্পল। আর মেটা হলো এক বুদ্ধিস্ট শব্দ, যার অর্থ হলো প্রেম ও দয়ার ভাব।
বন্ধুত্ব বা শুভকামনা। এটি 4 সুপ্রিম স্টেটের মধ্যে এক, যা আমাদের জীবনের অন্যতম উন্নত অবস্থাগুলি গড়তে শিখিয়ে দেয়। এই মেটার বুদ্ধরাম টেম্পল, যেটা থাই টেম্পল, যেটা থাইল্যান্ড গভর্নমেন্ট থেকে 2600 বছরের বুদ্ধ জয়ন্তী উপলক্ষে এখানে তৈরি করা হয়েছিল। একটি সুন্দর একটা মন্দির, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা, উপরের পুরো বা আউটার পোর্শনটা জাস্ট দেখে আসতে হবে। আমি দেখতে পারিনি কারণ টাইমিংটা তখন গন্ডগোল ছিল, সেই টাইমে মন্দিরটা বন্ধ ছিল। বাট আমি বলবো সবাইকে একবার মন্দিরটা ঘুরে দেখে এসো। এরপরে আমরা কর্মা টেম্পলে চলে যাই বা কর্মা পা টেম্পল চলে যাই, যেটি একটি তিব্বতী মনস্ট্রি আর যার ভিতরটা অপরূপ সুন্দর। জাস্ট দেখো কি সুন্দর বানিয়েছে। আর আমরা যখন গেছিলাম তখন আরাধনা চলছিল, তাই জন্য আরো সুন্দর লাগছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু দেখতে, যা বুদ্ধগয়ার এক লোক জনপ্রিয় স্থান। এই স্ট্যাচুর উচ্চতা হচ্ছে 80 ফুট, যেখানে ভগবান বুদ্ধকে ধ্যান মুদ্রাতে বসে থাকতে দেখানো হয়েছে এক পদ্ম ফুলের উপর। এই স্ট্যাচু নির্মাণের জন্য প্রচুর ওয়ার্কার্স এসেছিল, আর এই স্ট্যাচু 7 বছর ধরে তৈরি হয়েছিল, যেটা স্যান্ডস্টোন আর রেড গ্রানাইট দিয়ে তৈরি হয়েছিল। এখানে এই বুদ্ধ মূর্তির চারিদিকে বুদ্ধর যে শিষ্যগণেরা ছিল, 10টা শিষ্যগণের স্ট্যাচু এখানে বসানো আছে, তোমরা কিন্তু এসে দেখতে পারো। আর এটা 1989 সালে 14 জালাই লামা এই স্ট্যাচুটা উদ্বোধন করেন। তারপর আমরা চলে গেছিলাম ইন্দোসান নিপন জাপানিজ টেম্পলে, যেটা 1972 সালে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কমিউনিটিসদের সাহায্যে তৈরি হয়। এই মন্দির জাপানিজ আর্কিটেকচারাল স্টাইলের কাঠ দিয়ে তৈরি, আর ইন্ট্রিকেট ডিজাইনস এটাকে খুব সুন্দর রূপ দিয়েছে। দেওয়ালগুলো ভগবান বুদ্ধর উপদেশ সে সাজানো, আর গ্যালারিতে জাপানিজ পেন্টিংস আছে, যা ভগবান বুদ্ধর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরে। এই মন্দিরের বুদ্ধিস্ট সংস্কৃতি বুঝতে চায় এমন লোকেদের জন্য একটা মাস্ট ভিজিট জায়গা। রয়্যাল ভুটানিজ মনাস্ট্রি, বুদ্ধগয়া, বিহার। এই হচ্ছে মন্দির। সকাল 7টা থেকে খোলে, 12টা পর্যন্ত, 12টার থেকে আবার 2টো থেকে আবার 6টা পর্যন্ত খোলে। দ্য রয়্যাল ভুটানিজ মনাস্ট্রি, যা ভুটানের রাজা গৌতম বুদ্ধকে ডেডিকেট করে নির্মাণ করেছিলেন। মনাস্ট্রির ভেতরের দেওয়ালগুলোতে দেখতে পাওয়া যায় বুদ্ধিস্ট কালচারের বিভিন্ন দিকে তুলে ধরা ছবি ও ক্লে কার্ভিং। এখানে 7 ফিট উঁচু বিশাল আকার ভগবান গৌতম বুদ্ধর মূর্তি আছে, যা বুদ্ধিস্ট কালচার দিয়ে সুন্দরভাবে তৈরি। মনাস্ট্রির প্রাঙ্গণে এই মন্দির ছাড়াও গেস্ট হাউস আছে, যেখানে 15টাখানা ঘরও আছে, আর যেখানে ফ্রিতে থাকাও যায়। আর ওই জন্যই এই বুদ্ধগয়াতে এটা ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড স্পট বলে আমি মনে করি। তো এতগুলো মন্দির দেখার পর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তো এখন লাঞ্চ করতে বসেছি। তো লাঞ্চ করে নেব। লাঞ্চ করার পরে আমরা আমাদের শেষ গন্তব্য যেটা আছে দ্য গ্রেট মহাবোধি টেম্পল, ওখানে আমরা যাব। তো এখন দুপুর 3টে বাজে, চটজলদি লাঞ্চ সেরে নিচ্ছি। 48 বাজে বিকেলবেলা। এখন যাচ্ছি হচ্ছে মেইন যে মন্দিরটা, যার জন্য বুদ্ধগয়া, যার জন্য এত কিছু এখানে, সেটা দেখতে যাচ্ছি। সেটা হচ্ছে মহাবোধি টেম্পল। 100 का ये 100 ये सर इसमें শিব ঠাকুরের জন্য ইয়ে নিলাম, ফুল নিলাম। তো একটু রোজই ভালো লাগে আমার, তাই ঠাকুরকে রোজই দেবো। নেওয়া হলো। এটা কি মহাবোধি টেম্পল যেটা আছে, সেই মহাবোধি টেম্পলে ঢুকতে গেলে প্রথমে ক্যামেরা যেটা আছে, গোপ্রো হোক বা যে কোনো ভিডিও ক্যামেরা, 300 টাকা লাগবে। আর বড় বড় যে ক্যামেরা যদি হয় সে 500 টাকা লাগে। আর এমনি সেমনি স্টিল ক্যামেরা যদি ইউজ করতে হয় তাহলে 100 টাকা লাগে। আর কোনো মোবাইল ফোন, কোনো ইলেকট্রনিক জিনিস, কোনো ব্লুটুথ, এমনকি হেডফোন পর্যন্ত অ্যালাউড না। মহাবোধি মন্দির কমপ্লেক্স, যেটা বুদ্ধগয়ার সবচেয়ে পবিত্র ও ঐতিহাসিক স্থান। এই মন্দির প্রথমে মহারাজ অশোক 3rd সেঞ্চুরি বিসিতে নির্মাণ করেছিলেন, আর বর্তমান যে মন্দির দেখতে পাচ্ছ তোমরা, সেটা 5th আর 6th সেঞ্চুরির সময় থেকে আছে। এই মন্দিরটি প্রথম বুদ্ধিস্ট টেম্পল, যেটা শুধুমাত্র ব্রিক দিয়ে নির্মিত, এবং গুপ্ত যুগের সেই সময়কার একটা অদ্ভুত আর্কিটেকচারাল এক্সাম্পল।
এই মহাবোধি মন্দির কমপ্লেক্সের মাঝখানে একটা 50 মিটার উঁচু গ্র্যান্ড মন্দির আছে, আর আছে হচ্ছে বজ্রাসন, আর হচ্ছে পবিত্র বোধি গাছ এবং বুদ্ধদেবের এনলাইটমেন্টের 7 পবিত্র জায়গা। এই পুরো কমপ্লেক্সটার চারপাশ দিয়ে ঘিরে রাখতে একটা ইনার, মিডল অ্যান্ড আউটার সার্কুলার বাউন্ডারিজও আছে। এই 7 পবিত্র জায়গার মধ্যে একটা হলো লোটাস পন্ড, যেটা মন্দিরের সাউথের দিকে কমপ্লেক্সের বাইরে আছে। ভগবান বুদ্ধর জ্ঞান লাভের প্রমুখ সাক্ষী এই মন্দির চত্বর, এবং বোধি গাছের নিচে বজ্রাসনা, যাকে বলে ডায়মন্ড থ্রোন, হলো যেখানে ভগবান বুদ্ধ ধ্যানে বসে এনলাইটমেন্ট অর্জন করেছিলেন। এই মহাবোধি কমপ্লেক্সের এখানেই গৌতম বুদ্ধ 7টা সপ্তাহে 7টা ডিফারেন্ট জায়গাতে ধ্যান করেছিলেন। আর এইখানে প্রথম সপ্তাহে যেখানে ধ্যান করেছিলেন সেটা হচ্ছে বোধি গাছের নিচে, আর দ্বিতীয় সপ্তাহে তিনি বোধি গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন নির্বিঘ্ন চোখে, যেটাকে বলে অনিমেষ লোচন চৈত্য। আর তৃতীয় সপ্তাহে তিনি ওই অনিমেষ লোচন চৈত্র জায়গা আর বোধি গাছের যে মাঝখানে, সেখানে তিনি উল্টো দিকে হেঁটেছিলেন, যেটাকে বলে রত্নচক্র। আর চতুর্থ সপ্তাহ তিনি রত্নগড় চৈত্যর কাছে ছিলেন, মানে সেখানে ধ্যান করেছিলেন। আর পঞ্চম সপ্তাহে তিনি আজলাপর নির্গ গাছের নিচে ধ্যানে বসেছিলেন, যেখানে ব্রাহ্মণদের তিনি প্রশ্ন উত্তর করেছিলেন। আর ষষ্ঠ সপ্তাহে তিনি ওই লোটাস পন্ডের কাছে গিয়ে ধ্যান করেছিলেন। আর সপ্তম সপ্তাহে তিনি রাজরত্ন গাছের তলায় গিয়ে ধ্যান করেছিলেন। এই সাম্প্রতিক বোধি গাছ 1881 সালে রোপণ করা হয়েছিল শ্রীলঙ্কার অনুরাধাপুরা বোধি গাছ থেকে আনা একটা স্যাম্পলিং দিয়ে, যা প্রথম মূল গাছের একটি কাটিং থেকে 3rd সেঞ্চুরি বিসিতে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয়েছিল। এই মূল গাছ অনেকবার ধ্বংস করা হয়েছিল, কিন্তু প্রত্যেকবার বাঁচানো স্যাম্পলিং ও ব্রাঞ্চেস থেকে আবার পুনরুদ্ধার করা হয়েছে। 3rd সেঞ্চুরি বিসিতে রানী তেসারাক্কা অশোক সম্রাটের বোধি গাছের প্রতি অতিরিক্ত শ্রদ্ধা দেখে ঈর্ষা করে পয়জন দিয়ে গাছ ধ্বংস করেছিলেন, কিন্তু গাছ আবার পুনরুদ্ধার হয়েছিল। তারপর 2nd সেঞ্চুরি বিসিতে রাজা পুষ্যমিত্র শুঙ্গ আর 7th সেঞ্চুরি সিইতে রাজা শশাঙ্ক এই গাছটা ধ্বংস করেছিলেন। আর প্রাকৃতিকভাবে 1876 সালে এই গাছটা ঝড়ে একদম ধ্বংস হয়ে গেছিল। তারপর এখন যা গাছটা আছে সেই গাছটি শ্রীলঙ্কার অনুরাধাপুরা বোধি থেকে স্যাম্পলিং করে আনা সেই গাছটা। তো এই ছিল আমাদের গ্রেট মহাবোধি টেম্পল দেখা। একটা জিনিস বলতে ভুলেই গেছি, বৌদ্ধগয়া ও গয়া ঘুরবার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে মার্চ, যখন আবহাওয়াটাও ভালো থাকে আর ঘুরতেও ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 7:50। তো সব ঘোরা হয়ে গেছে আজকে। বুদ্ধগয়া দেখলাম, তারপর গয়ায় গেছিলাম, গয়ায় দেখলাম। আশা করি তোমাদের সব ভালোই লাগবে, ভিডিওগুলো ভালোই লেগেছে। ততটা দেখিয়েছি, একদিনে 2টো কভার করেছি, এটাই ব্যাপার। আর এখন রেস্ট নিতে হবে, এখন ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে যাব হচ্ছে অযোধ্যা। কালকে পুরো ড্রাইভ করা আছে, এখান থেকে 490 কিলোমিটার দূর হবে। সো অনেকটাই ডিস্টেন্স। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর কালকের ব্লগের জন্য ওয়েট করো। চলো, বাই বাই।